আমার ভাইকে ছাড়তে হবে, আমি এখান থেকে যাব না। অসহায় ভাইদেরকে যারা কোনো অপরাধ করেনি, কোনো কিছুর সাথে জড়িত তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা কিসের আইন শাসন করতেছেন আপনারা? অ্যাকচুয়ালি ওই দিন মার্চ ফর জাস্টিসের একটা কর্মসূচি ছিল। তো আগে থেকেই আমাদের যেহেতু এটা সুপ্রিম কোর্টের উকিলদের কাছ থেকেও সাথে করে শিক্ষার্থীদের কাছ থেকেও এটা ভাইদের রক্তের বিনিময়ে যে আমাদের জাস্টিস সেটা আমাদের চাওয়ার দাবি ছিল। সেই দাবিতে আমাদের ওই দিনকার স্থানটাই ছিল যে হাইকোর্টের সামনে। তো আমরা আগে থেকে প্ল্যান করে রাখি যে আমরা কালকে সকালে বের হব এবং হচ্ছে আমরা হাইকোর্টের দিকে মুভ করব। তো যেহেতু তখন গণগ্রেফতার চলতেছিল, তারাও এই একটা রায় দেয় যে ওই সময় সরকারের পক্ষ থেকে যে তারা আজকে রাস্তায় যাকে পাবে তাকে গণগ্রেফতার করবে। এবং তখন তো অলরেডি কারফিউর একদম সরাসরি ঘোষণা না দিলেও কারফিউ চলতেছিল। সেই জায়গা থেকে গণগ্রেফতারের ভয়ে অনেক শিক্ষার্থী পিছিয়ে যায়, তারা আসতে নাকচ করে। তো সেই জায়গা থেকে আমাদের স্টুডেন্টের সংখ্যাও খুব কম ছিল। আমরা মাত্র ক্যাম্পাসে এসে উপস্থিত হই 5 জন। 5 জন থেকে যখন আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম যে আর কোনো শিক্ষার্থী আসতেছে না, তখন আমরা বুঝতে পারছি যে আজকে শিক্ষার্থীর সংখ্যা একটু কম হবে। তখন আমরা 5 জনই মুভ করি হাইকোর্টের দিকে। আমরা হেঁটে হেঁটে রমনার ভিতর দিয়ে আমরা হাইকোর্টের দিকে মুভ করি। যে হাইকোর্ট মাজারগেট থেকে একটু দূরে আমরা ছিলাম, ওখানে অলরেডি অনেক শিক্ষার্থী ছিল। তো রাস্তায় যাওয়ার সময় আমরা একে অপরের সাথে ডিসকাস করতেছিলাম যে আজকে রাস্তায় আমাদের সাথে যে কোনো কিছু হতে পারে এবং আমরা গ্রেফতারও হতে পারি। তো সেই জন্য প্রস্তুত থাকা দরকার। তো তখন যখন ভাইয়ারা এগুলো বলতেছিল, আমরা ওই সময় আমরা আর কি ভাইয়াদেরকে আশা দিচ্ছিলাম, আরে ভাই আপনি ভয় পেন না, আপনার বোন আছেন, আপনার বোনরা থাকতে আপনাদেরকে এত সহজে নিতে দিব না। মানে এই সেম কথাগুলো আমরা ওই সময় যাওয়ার সময় বলতেছিলাম। কিন্তু কোইন্সিডেন্সলি সেম ঘটনা যে আমাদের সাথে ওইখানে ঘটবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। আমরা ওইখানে অবস্থান নেওয়ার 10 থেকে 15 মিনিট পরে 2 জন পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে এগিয়ে আসে। আর তখন আমরা বুঝতে পারি যে তাদের আমরা টার্গেটে পরিণত হয়েছি এবং তারা আমাদেরকে ধরতে আসবে। তো ওই জায়গা থেকে মানে আমরা সরে ওঠার মানে আমরা সেফ জায়গায় চলে যাওয়ার আগ মুহূর্তে মানে কিছু বুঝে ওঠার আগেই 4-5 থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলে এবং অনেক শিক্ষার্থী ভয়ে পিছন থেকে পালিয়ে যায়। আর ওই সময়ে নূর ভাইয়া আমার পাশেই ছিল। তো সেই জায়গা থেকে তারা প্রথমেই এসে একজন নূর ভাইয়ের পিছন থেকে কলার ধরে এবং পিছন থেকে আরও 3 জন ভাইয়াকে ধরে। তো সেখান থেকে যেহেতু নূর ভাই আমার পাশেই ছিল, তো সেই জায়গা থেকে আমি নূর ভাইয়াকে ধরে ফেলি। যেহেতু আমি আগে তাকে কথা দিয়েছি আমি আপনার বোন থাকতে আমার ভয় নেই। তো সেই জায়গা থেকে আমার ভয় ওখানে একদমই ছিল না। আমার কাছে মনে হয়েছে যে আমাকে আটকাতে হবে আর হয়তো আমি পারবো। আমার কাছে তখন কেন যেন এইগুলোই মনে হয়েছে। তো আমি যা ভাবনা তাই আমি সাথে সাথে ভাইয়াকে ধরছি, আমি নিতে দেবো না। তো পুলিশ আমার গায়ে আঘাত করে, হাতে আঘাত করে, তারপরে বোর্ড দিয়ে পায়ের মধ্যে অনেক পাড়া দেয়। আমি অনেক ব্যথা পাই। আমার এক সময় আমার পা থেকে জুতা খুলে পড়ে যায়। আমার পায়ে বোর্ড জুতা ছিল, আমার শু ছিল, তাও ওটা খুলে পড়ে যায়। তো আমি সেকেন্ডের মধ্যে আমার হাত ছুটে গেলে আমি প্রায় সেকেন্ডের মধ্যে আমার পায়ের জুতাটা আমি কীভাবে ম্যানেজ করে আমি আবার দৌড়ে সামনে চলে যাই ভাইয়াকে ক্রস করে। তো সেই জায়গা থেকে পুলিশকে আমি যখন দেখতেছি ভাইয়াকে আমি আর ধরে রাখতে পারতেছি না, তো সেই জায়গা থেকে আমি হঠাৎ করে ভাইয়ের কোমরের দিকে খেয়াল করে দেখি ভাইয়ের কোমরে বেল্ট আছে। তো আমি বেল্টের মধ্যে ধরে ফেলছি যে এখান থেকে ছুটানো সম্ভব না। তো তারা অনেক চেষ্টা করে আমার হাত থেকে টেনে সরানোর। তো যখন পাচ্ছিল না তখন তারা আবার লেডি পুলিশ কল করে। লেডি পুলিশ একটা সময় আমার কাছ থেকে ভাইয়াকে সারাই নিয়ে গিয়ে ভাইয়াকে প্রিজন ভ্যানে তুলে ফেলে। তো আমি যখন সাইডে দাঁড়াইছিলাম দেখতেছি প্রিজন ভ্যানটা ভাইয়া সহ আরও 3 জন ভাইয়াকে নিয়ে ছেড়ে দিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার হঠাৎ করে মনে হলো তাহলে আমি গাড়ির সামনে দাঁড়ায় যাব। যখন দেখছি গাড়িটা ছেড়ে দিচ্ছে আমি দৌড়ে পিছন দিক থেকে আবার এসে সামনে দাঁড়াইছি যে আমার কাছে মনে হচ্ছে এইটাই একটা ওয়ে আমি এখন থামাতে পারবো। হ্যাঁ, ওই সময়ে বলতেছিলাম যে আমার প্রত্যেকটা ভাইকে না ছাড়া পর্যন্ত আমি গাড়ির সামনে থেকে যাব না। তো যখন তারা বারেবার গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে আসতেছিল তখন আমার প্রচণ্ড রাগ হচ্ছিল। আর ভিতর থেকে পুলিশটা আমার দিকে তাকা হাসতেছিল। তার হাসির আমার কাছে মনে হইতেছিল কোনো একটা মানে মনস্টার সে আমার দিকে তাকা হাসতেছে আর আমার শরীরের অনেক রাগ হচ্ছে। তো সেই জায়গা থেকে মানে আমার অনেক রাগের জায়গা থেকে আমি বলছিলাম যে সাহস থাকতে আমার উপর চালান, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার উপর দিয়ে চালান। তো সেই জায়গা থেকে তারা তখন গাড়িটা থামায় দেয় এবং আমি হাত দিয়ে ধরে রাখছিলাম। তো যখন ওইখানে অনেকক্ষণ থাকার পরে তারপর আমাকে সরাতে পারছিলেন না ওই জায়গা থেকে, পরে তারা আবার লেডি পুলিশ কল করে সেই জায়গায়। পরে হচ্ছে তারা আমাকে টেনে নিয়ে যায়। টেনে নিয়ে যাওয়ার সময় আমার হাতটা যখন আমি অনেক শক্ত করে ধরে রাখছিলাম, তো যখন আমার হাতটা কেটে যায় আর আমি ওই জায়গায় ধরে রাখতে পারিনি, আর তখন আমার হাতটা প্রিজন ভ্যানের কাছ থেকে ছুটে যায় এবং আমাকে টেনে নিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যায় এবং হচ্ছে গাড়িটা ছেড়ে চলে যায়। আসলে ওই একটা ঘটনা যেটা ভাইরাল হয়ে যায় আমার কখনো এক্সপেকটেশন ছিল না, কারণ আমি কখনো কল্পনাও করতে পারিনি এইরকম সময়টায়। ইভেন ওই জিনিসটা যখন ভাইরাল হয়ে যায় অলরেডি সোশ্যাল মিডিয়ায়, তো আমি জানতামও না
যখন একদম সোশ্যাল মিডিয়ায় যখন ছড়ায় পড়ে আমার ফ্যামিলি থেকে আমার ফ্রেন্ডসদের কাছ থেকে আমার একদম অনবরত কল আসতে শুরু করে, তখন আমি বুঝতে পারি আসলে যে হ্যাঁ এই ঘটনাটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ব্যাপক পরিমাণে ভাইরাল। তো সেই জায়গা থেকে আমি অনেক ভয় পাই, কারণ আমার পরিবারটা অনেক বেশি কনজারভেটিভ। আর আমি সবসময় ক্যামেরা মিডিয়া থেকে অনেক দূরে থাকতাম আগে, যে আমাকে বলতো যে তুমি যাবা ঠিক আছে, ক্যামেরা থেকে অনেক দূরে থাকবা। তো সেই জায়গা থেকে যখন হঠাৎ করে এটা ভাইরাল হয়ে যায় আমার অনেক ভয় লাগতেছিল, যে আমি কিছুদিন আমার আইডিকেও আমি অফ করে রাখছিলাম যে ভয়ে, এবং আইডির উপর তখন প্রচণ্ড পরিমাণে ঝড় যাচ্ছিল, যে আমি এত পরিমাণে ভয় পেয়ে যাচ্ছি আমি কী করব। পরবর্তীতে যখন দেখা গেল যে না, যেহেতু আমি একটা ভালো কাজ করেছি, আমার ফ্যামিলি থেকে আমাকে সাপোর্ট করছে যে তোমাকে না, তুমি খারাপ কিছু করো, তুমি যা করছো এটা করা উচিত, আমাদের প্রত্যেকের এটা করা উচিত, তুমি যা করছো তুমি ঠিক করছো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো সেই জায়গাতে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে সাপোর্ট করছে, কিন্তু তারা অ্যাজ ওয়েল ভয়ও পাইছে যে এই জায়গা থেকে, যে যেহেতু একটা মেয়েকে দেখা যায় কি নর্মালি আমাদের দেশে একটা ছেলেকে যে যতটা সহজে অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু একটা মেয়েকে তারা বিভিন্নভাবে কন্ট্রোভার্সিতে ফেলার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাকে কোন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয় নাই। তবে কিছু কিছু জায়গা থেকে থাকে না যে আওয়ামী লীগ চলে গেলেও, মানে সরকার চলে গেলেও তার যে দোষরা এখন দেশের মধ্যে রয়ে গেছে, তারা আমাকে মেসেঞ্জারে বলেন, ইনবক্সে বলেন, অনেক ধরনের হুমকি ধামকি মেসেজ দেয়, যে এখনও খুব বাজে বাজে কমেন্টস করে আমার পোস্টে যে কোনো কিছুর মধ্যে। তো আমি সেগুলোকে ইগনোর করি। যখন মনে করবো হ্যাঁ আমি এই জায়গাতে এখন যেতে পারি, আমার জন্য সুইটেবল, আমি এখন ওই পর্যায়ে নিজে থেকে মনে করি না আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার অবস্থাতে আছি। তো সেই জায়গা থেকে আমি হচ্ছে মনে করি যে না, আমার যুক্ত হতে অনেক জায়গা থেকে আমাকে কন্ট্যাক্ট করা হয়, তাদের জায়গা থেকে তারা আমার খোঁজ খবর নেয় কী অবস্থায়, কিন্তু হচ্ছে সরাসরি ওই ধরনের কোনো প্রস্তাব এখনও আসে নাই।